বলা বাহুল্য যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও প্রবাসী ভোট নিয়ে তাদের একটা প্রস্তাবনা দিয়েছিলেন এবং তাদের প্রস্তাবনায় ছিল দুটো পদ্ধতি, একটা ছিল আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট আর একটা ছিল অনলাইন ভোটিং। তো যাই হোক, আমি আর সংক্ষিপ্ত আকারে বলি ব্যাকগ্রাউন্ডটা, যে আমরা তিনটি পদ্ধতি সাজেস্ট করেছিলাম। বাই দ্য ওয়ে, গ্লোবালি অন্ততপক্ষে 6টি পদ্ধতি আছে যে পদ্ধতিতে বিভিন্ন দেশের প্রবাসীরা ভোট দিতে পারেন। এই 6টি পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি অনুসৃত পদ্ধতি হচ্ছে ইন পার্সন ভোটিং, অর্থাৎ কোনো একটা মিশন অফিসে বা কোনো একটা ডেডিকেটেড জায়গাতে হাজির হয়ে ভোট দেয়া, আর আরেকটি হচ্ছে পোস্টাল ব্যালট। বাকি পদ্ধতিগুলো আছে ইন এক্সিস্টেন্স, বাট পার্সেন্টেজটা তেমন হাই না। যেমন অনলাইন ভোটিং গ্লোবালি এখনো পর্যন্ত এটা পপুলারাইজ হয় নাই বিভিন্ন কারণে, এর সীমাবদ্ধতার কারণে। মাত্র দুটো দেশে কমপ্লিটলি তারা অনলাইন ভোটিং ইন্ট্রোডিউস করতে পেরেছে, এস্তোনিয়া এবং মেক্সিকো। অনেক দেশ আবার অনলাইন ভোটিং ইন্ট্রোডিউস করে পিছু ফিরে গেছে এর সীমাবদ্ধতার জন্য। সুতরাং অনলাইন ভোটিংটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, এটা অনেক ট্রায়ালের মাধ্যমে যেতে হবে। অনেক দেশ বছরের পর বছর ধরে ট্রায়ালের মধ্যে আছে। অনলাইন ভোটিং বললাম, এর বাইরে আছে হচ্ছে প্রক্সি ভোটিং। প্রক্সি ভোটিং হচ্ছে কোন একজন ভোটারের যারা নির্বাচিত কোনো ব্যক্তি তার দেশে তার হয়ে ভোট দিয়ে যাওয়া। আমরা এটাও প্রস্তাব করেছিলাম যে ফার্স্ট ব্লাডের কেউ, যাদেরকে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে থাকেন বা যাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে থাকেন জমি কেনা বেচা করার জন্য, তাদের মধ্যে কেউ একজন কারো হয়ে যদি ভোট দিতে পারেন। যাই হোক, এর বাইরে আছে হচ্ছে আপনার মোবাইল পোস্টাল ব্যালট বক্স, যে ব্যালট বক্সটা চলে যায় ইন্ডিভিজুয়াল ভোটারের কাছে। এটা পার্সেন্টেজ খুব লো, কোনো কোনো দেশে আছে খুব কম সংখ্যাটা। আর হচ্ছে ফ্যাক্সের মাধ্যমে ভোট দেওয়া। আমরা যে তিনটি পদ্ধতি বললাম যে প্রস্তাব করেছিলাম, পোস্টাল ব্যালট, প্রক্সি ভোটিং এবং অনলাইন ভোটিং। অনলাইন ভোটিং এর ব্যাপারে আমরা বলেছিলাম যে এই নির্বাচনে এটা সম্ভব নয়, অন্ততপক্ষে আমরা এটাকে ডেভেলপ করা শুরু করি যাতে করে ট্রায়াল ফেজে পৌঁছাতে পারি। আমরা দুটো অল্টারনেটিভ প্রবাসী ভোটারদেরকে দিতে চেয়েছিলাম। একটা হচ্ছে পোস্টাল ব্যালট, ভোটারই চুজ করবেন তিনি কোন পদ্ধতিতে করবেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে করবেন নাকি তিনি তার প্রক্সির মাধ্যমে ভোটটা দিবেন। যাই হোক, আমরা অংশীজনদের সাথে আলোচনার পরে, বিশেষ করে রাজনৈতিক দলের সাথে আলোচনার পরে, আমরা প্রক্সি ভোটের ব্যাপারে সমধিক সমর্থন পাইনি। 24টা দলের মধ্যে 8টা দল এটার পক্ষে সমর্থন দিয়েছিল এবং 16টা দল তারা এটা আপাতত এই পদ্ধতিতে না। এবং এবারে ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। এটা হচ্ছে পোস্টাল ব্যালটের এক্সারসাইজের কথা। এখন ঐতিহাসিক প্রেক্ষাপট, কবে থেকে এই বিধান আছে এবং আমরা কেন পাচ্ছিলাম। 2008 সালে সর্বপ্রথম পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয় প্রবাসী ভোটারদের জন্য, এবং সেটা কিন্তু শুরু হয়েছিল এই লন্ডন থেকে। লন্ডনেই প্রথমে একটা টিম গিয়েছিল, সেখানে আপনাদের সাথে আলোচনার প্রেক্ষিতেই এই বিধানটা করা হয়, আইনে এই প্রভিশনটা আনা হয়। কিন্তু আনফরচুনেটলি 2008 থেকে শুরু করে আজ পর্যন্ত একটি ভোটও কাজ করা সম্ভব হয়নি। এটার একটা স্ট্রাকচারাল লিমিটেশন ছিল, যে কারণে এটা সম্ভব হয়নি। স্ট্রাকচারাল লিমিটেশনটা হচ্ছে তফসিল ঘোষণার পরে যে সময়ে গিয়ে আপনার প্রতীক বরাদ্দ হয় এবং চূড়ান্ত প্রার্থী তালিকা নির্দিষ্ট হয়, সেই সময়ে আর বাকি থাকে ভোটের 20 থেকে 21 দিন, এবং ব্যালট ছাপানোর পরে সেই ব্যালট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে আরো লেগে যায় 10-12 দিন, অর্থাৎ তখন আর বাকি থাকে 7 থেকে 10 দিন। যারা প্রবাস থেকে অ্যাপ্লিকেশন করবেন হাতে লিখে রিটার্নিং অফিসারের কাছে বা করেছেন, তাদের কাছে এই 7 থেকে 10 দিনের মধ্যে ব্যালট পাঠিয়ে ভোট এনে ভোট সম্পন্ন করা সম্ভব ছিল না। বিধায় আজ পর্যন্ত একটি ভোটও প্রবাস থেকে কাজ করা সম্ভব হয়নি। আমরা এই সীমাবদ্ধতাটা নিয়ে কাজ করতে গিয়ে আমরা এখন একটা বিকল্প ব্যবস্থা করেছি। সেই বিকল্প ব্যবস্থাটা হচ্ছে আমরা ব্যালটের চেহারাটা পরিবর্তন করেছি। আমরা একটা হাইব্রিড সলিউশন এখানে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। সেটা হচ্ছে যারা ডিজায়ারাস ভোটার আছেন, যারা ভোট দিতে চাইবেন, সেটা নিয়ে আমি পরে বলছি যে ভোট কিভাবে দিতে পারবেন।
যারা ভোট দিবেন তাদের কাছে, যারা অনলাইনে রেজিস্টার করবেন তাদের কাছে ব্যালটটা আগেই চলে যাবে। এই ব্যালটটা হবে হচ্ছে শুধুমাত্র প্রতীক সম্বলিত ব্যালট। এটা আপনাদেরকে ছবিতে দেখানো হবে। এই প্রতীক ব্যালটটি তার কাছে চলে যাবে, একটা নির্দেশনা থাকবে, তার জন্য একটা ডিক্লারেশনও থাকবে। নির্দেশনাতে লেখা থাকবে যে তিনি কবে নাগাদ এই ভোটটা দিতে পারবেন। অর্থাৎ বাংলাদেশে যখন প্রতীক বরাদ্দ হবে, চূড়ান্ত ভোটার তালিকা প্রার্থী তালিকা কনফার্ম হবে, এরপরে তিনি তার মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে অথবা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন যে তার সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা কি, কজন দাঁড়িয়েছেন এবং তাদের প্রতীক কি। এটা দেখার পরে তিনি ভোট দিবেন এবং ভোট দেওয়ার পরে উনি এই খামটি আবার ফেরত পাঠাবেন। এবারের ভোটের জন্য আমরা প্রবাসীদেরকে কোন ধরনের চার্জ অ্যাপ্লাই করছি না, যদিও বা প্রতিটি ভোট কাস্ট করতে গভর্নমেন্ট অফ বাংলাদেশ তথা নির্বাচন কমিশনের খরচ হবে আনুমানিক 700 টাকা। এর মধ্যে 500 টাকা যাবে শুধুমাত্র ইন্টারন্যাশনাল পোস্টেজে, আর 200 টাকা হচ্ছে বাকি খরচ। তো এটি একটি ব্যয়বহুল বিষয়, ডেফিনেটলি একটি ব্যয়বহুল বিষয়। তদুপরি আমরা মনে করি এটি একটি যৌক্তিক ব্যয়। প্রবাসীদের এখন আসি যে কিভাবে তারা ভোট দিতে পারবেন বা নিবন্ধন করবেন কিভাবে। এখানে দুটো নিবন্ধনের ব্যাপার আছে, একটা হচ্ছে ভোটার নিবন্ধন আর একটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য নিবন্ধন। যাদের হাতে এনআইডি আছে, আমি যদি খুব সংক্ষেপে বলি, তারা সবাই ভোটার। এনি বাঙালি যার পজিশনে বাংলাদেশের এনআইডি আছে, তার মানে তিনি ভোটার তালিকায় ইতোমধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। জি, 13 ডিজিট হোক 17 ডিজিট হোক, যে ডিজিটেরই হোক না কেন, আপনি যদি কখনো বায়োমেট্রিক্স দিয়ে থাকেন এবং তালিকাভুক্ত হয়ে থাকেন এবং আপনি যদি বাংলাদেশের এনআইডি একটা পেয়ে থাকেন, সেটা যদি আপনার কাছে এখন যদি ল্যামিনেটেড থাকে সেটা হোক বা স্মার্ট আইডি কার্ডটা হোক, যেটাই থাকুক না কেন, আপনি একজন ভোটার আপনার এলাকার। এবং আপনি যে ঠিকানাটা ওই কার্ডে লেখা আছে, আপনার বর্তমান ঠিকানা, আপনি ওই ঠিকানার একজন ভোটার। তো তারা ভোট দিতে পারবেন। এটা হচ্ছে ইনসোফার দি ভোটার রেজিস্ট্রেশন ইজ কনসার্ন। এবং আইন অনুযায়ী একজনকে ভোট দিতে হলে সর্বপ্রথম ভোটার হতে হবে। ভোটার যারা না, আমি দেখেছি আপনাদের পক্ষ থেকে কিছু প্রস্তাব এসেছে, এগুলো এক্সটেন্ডেড প্রস্তাব, এগুলো হয়তো ভবিষ্যতে আমরা আলোচনা করে দেখতে হবে কিছু সমাধান বের করা যায় কিনা। তবে বর্তমানে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত কেউ ভোট দিতে পারবেন না। নেক্সট হচ্ছে আপনার ওসিবি রেজিস্ট্রেশন, যা দেশের বাইরে থেকে ভোট দেওয়ার জন্য আউট অফ কান্ট্রি ভোটিং রেজিস্ট্রেশন। এইটারই আমরা অ্যাপটা ডেভেলপ করছি এবং ইনশাআল্লাহ নভেম্বর মাসে এই অ্যাপটা লঞ্চ হবে, নভেম্বরের 3rd উইকে। 2nd উইকে আমরা চেষ্টা করছি লেটেস্ট বাই 3rd উইক অফ নভেম্বর এই অ্যাপটা লঞ্চ হবে। এবং তখন থেকে আমরা আগের থেকে সার্কুলার দিয়ে আমরা প্রচারণার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় হোক, আমাদের ন্যাশনাল মিডিয়ায় হোক, আমরা জানিয়ে দিব যে কোন অঞ্চল থেকে পৃথিবীর কবে রেজিস্টার করতে পারবেন ভোটাররা। সাধারণভাবে আমরা 7 থেকে 10 দিন প্রত্যেক রিজিয়নকে দিব এবং সবশেষে আমরা চেষ্টা করব আরো 3 থেকে 7 দিন সময় রাখার, যাতে করে বাদ পড়া যারা ভোটার আছেন হয়তো তার সুনির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারেন নাই, ওই সময় যাতে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারেন। আমরা ওই পদ্ধতিটা, প্ল্যাটফর্মটা আপনাদেরকে ব্রডলি একটু পরে আমাদের কনসালটেন্ট ডক্টর সালিম আপনাদেরকে দেখাবেন। আমি একটু গ্লোবাল এক্সপেরিয়েন্স আপনাদের শেয়ার করতে চাচ্ছি, যেহেতু আমি দেখেছি আপনাদের তালিকাটা আজকে যারা আছেন, আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত ইনফর্ম সেগমেন্ট অফ দ্য কমিউনিটি আপনারা আজকে প্রেজেন্ট আছেন এখানে। আপনাদের উপলব্ধির জন্য এটা আমি একটু বলতে চাচ্ছি। গ্লোবালি পোস্টাল ব্যালট খুব একটা সহজ কাজ নয়। গ্লোবালি এইটা রেজিস্ট্রেশনের হার হচ্ছে মাত্র 2.7% অ্যাজ পার ইন্টারন্যাশনাল আইডিয়া। অর্থাৎ প্রবাসে যেসব লোক থাকেন বিভিন্ন দেশে, তাদের মধ্যে মাত্র 2.7% রেজিস্ট্রেশন করে থাকেন। আর এই যে 2.7% রেজিস্ট্রেশন করেন, তাদের মধ্যে থেকে আমাদের মতো দেশগুলোতে ভোটার আপনার ভোট সংগ্রহের হার হচ্ছে মাত্র 30% এর নিচে। এই হচ্ছে বাস্তবতা। কিন্তু আমরা জানি আমাদের দেশের প্রবাসী যারা আছেন, তাদের মাঝে ভোটের আগ্রহ অন্যান্য যে কোনো চেয়ে বেশি, সময়ের চেয়ে বেশি, যে কোনো দেশের চেয়ে বেশি। এবং তারা আমাদের এই যে গণতান্ত্রিক উত্তরণ এবং পরিবর্তন, এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমরা চাচ্ছি
এবারের আপনাদের যে ইউফোরিয়াটা, আপনাদের যে আগ্রহ, এই আগ্রহটাকে ক্যাপচার করে আমরা সামনে এগিয়ে নিতে, যাতে করে ভবিষ্যতে আমাদের এটা যেন সাকসেসফুল হয়। পাশাপাশি প্রবাসে আমাদের বসবাসকারী বাংলাদেশির সংখ্যা কোনো কোনো হিসাব অনুযায়ী 14 থেকে 15 মিলিয়ন। এত বড় সংখ্যক একটা জনগোষ্ঠীকে বাদ রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে, এই বিষয়টা ভাবাটাই অমূলক। আমি মনে করি আমাদেরকে এটা শুরু করতে হবে, যে স্কেলেই হোক না কেন। আমি যে সংখ্যাগুলো বললাম, সংখ্যাগুলো এই জন্য বলছি যে আমাদের প্রত্যাশাটাকে হয়তো বা আমাদেরকে একটু মানে লিমিটেড স্কেলে রাখতে হবে, বাট আমরা ডেফিনেটলি ফেল করব না, এবং ইনশাআল্লাহ আস্তে আস্তে সবাই এটার সাথে সম্পৃক্ত হবে। আমাদের রিজিয়নের এক্সপেরিয়েন্স যদি আমি বলি, ভারত গত 3টি লোকসভা নির্বাচন থেকে প্রবাসী ভোট শুরু করেছে, এবং সেই ইয়েতে এই লাস্ট নির্বাচনটা যদি বলি, মাত্র তাদের প্রায় 4 কোটি ভোটার প্রবাসীর মধ্যে ভোটের জন্য নিবন্ধন করেছিল মাত্র 1,19,000, এবং ভোট দিয়েছিলেন মাত্র 2,900 জন। এই হচ্ছে এটা ভারতের এক্সপেরিয়েন্স। পাকিস্তান আজ পর্যন্ত সেইভাবে তারা বাস্তবায়ন করতে পারে নাই, শ্রীলঙ্কাও সেইভাবে এখনো বাস্তবায়ন করতে পারে। তারা অনলাইন বেশ কিছু সিস্টেম নিয়ে ট্রায়াল ফেজে আছে। মালয়েশিয়ার কথা যদি বলি, মালয়েশিয়াতে প্রায় 18 লক্ষ প্রবাসী আছে। তারা গত 3টা নির্বাচন ধরে চেষ্টা করে সর্বশেষ নির্বাচনে তারা নিবন্ধন করতে পেরেছিলেন 54,000। যদিও বা তাদের নিবন্ধনে একটা নেগেটিভ ইনসেন্টিভ কাজ করে, কারণ তাদের এই খরচটা বহন করতে হয় ইন্ডিভিজুয়াল ভোটার, দেশ এই খরচটা বহন করে না। আমি এই উপাত্তগুলো আপনাদের কাছে তুলে ধরছি যাতে করে আপনারাও বুঝতে পারেন যে চ্যালেঞ্জটা কোন জায়গাটাতে। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে পোস্টাল ব্যালটের, বিশেষ করে চ্যালেঞ্জ হচ্ছে দেয়ার ইজ এ গ্লোবাল ওয়েস্টেজ রেট অফ 24%। প্রতি 4টা পোস্টাল ব্যালটের একটা দেশে এসে পৌঁছায় না। এটা বিভিন্ন কারণে হয়, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল ভোটার যখন ওসিবির জন্য রেজিস্ট্রেশন করেন, সেই রেজিস্ট্রেশনে উনি যে ঠিকানাটা দেন, সেই ঠিকানায় দেখা যায় ঠিকানাটা ঠিকভাবে লেখেন নাই, ওখানে ডাকটা পৌঁছায় না। অনেকে আছেন ডাক পৌঁছায়, কিন্তু উনি আর সময় মতো ভোটটা দিয়ে পোস্ট করেন না। এই সময় মতন পোস্টটা ফেরত না আসার কারণে এটা গণনার মধ্যে নেওয়া সম্ভব হয় না। আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে মূলত 2টা পোস্টাল ব্যালটের ব্যাপারে। অন্য চ্যালেঞ্জগুলো তো আছেই, এই আমরা যে ব্যালটটা আমরা করতে যাচ্ছি তাতে চ্যালেঞ্জ হচ্ছে 2টো। 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে গোপনীয়তার চ্যালেঞ্জ, এবং যেটা নিয়ে আমি মনে করি আপনাদের সবাইকে কাজ করতে হবে স্ব জায়গা থেকে, যাতে করে ইন্ডিভিজুয়াল ভোটাররা যেন এই গোপনীয়তাটা রক্ষা করেন এবং সময় মতন ভোটটা দেন। কেউ যেন তার ভোটে তাকে ইনফ্লুয়েন্স করতে না পারে, তার ভোটটা তিনি কাকে দিয়েছেন এটা যেন ডাইভার্জ না হয়, এবং এটা তার ডিক্লারেশনের মধ্যেও থাকবে, তিনিও একটা আন্ডারটেকিং দিবেন ইন্ডিভিজুয়াল ভোটার। তবে আমি মনে করি এখানে সচেতনতা সৃষ্টির একটা জায়গা আছে। আর দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে চূড়ান্ত প্রার্থী তালিকা নিশ্চিত হওয়ার পরে কিন্তু আমাদের ভোট শুরু হয়ে যাবে, কিন্তু যদি কোনো আসনে শেষ মুহূর্তে আদালতের আদেশে প্রার্থী তালিকা পরিবর্তন হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই আসনে বিদেশ থেকে সংগৃহীত সকল ভোট বাদ পড়ে যাবে। এই একটা চ্যালেঞ্জ আমাদের আছে, এবং এটাও একটা স্ট্রাকচারাল চ্যালেঞ্জ হিসেবে আমাদেরকে একটা সীমাবদ্ধতা নিয়ে আমাদের এগোতে হচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, বিদেশ থেকে ভোট সংগ্রহের যে কটা পদ্ধতি আমি বলেছি, 6টা পদ্ধতি, এই 6টা পদ্ধতির কোনোটাই ফুল প্রুফ নয়। এটা গ্লোবালি এক্সপেরিয়েন্স, কিছু লিমিটেশনস আছে। আমাদের পোস্টাল ব্যালটের আমি যে লিমিটেশন গুলো বললাম, এই লিমিটেশন গুলো পোস্টাল ব্যালটের লিমিটেশন। যাই হোক, আমি শুরুতে অনেকেই হাজির হন নাই এখানে, আমি আপনাদেরকে সেভাবে অ্যাড্রেস করি নাই। আমি আমার বক্তব্যটা এখানে শেষ করব, পরবর্তীতে হয়তো বা আই উইল ইন্টারজেক্ট অ্যাজ এন্ড ওয়েন রিকোয়ার্ড। আমি অভিনন্দন জানাতে চাই আমাদের মান্যবর ভোট দেওয়ার জেনুইন অপরচুনিটি তৈরি হয়েছে। এখন আমাদের এনআইডি পাওয়ার আগ্রহটাও বেড়েছে, উইচ ইজ ভেরি গুড, যেটা আমরা ক্যাপচার করব ইনশাল্লাহ, এবং এটাকে নিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ছাড়া ভোট দানের সুযোগ আছে কিনা। ব্যাপারটা আমি এনআইডি বলছি না, আপনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছেন না নাই, এনআইডি কিন্তু বাধ্যতামূলক নয়। ভোট দেওয়ার জন্য এনআইডি বাধ্যতামূলক নয়, কিন্তু ভোট দেওয়ার জন্য ভোটার তালিকা আইন 2009 অনুযায়ী আপনারা অনলাইন গেলে দেখবেন ভোটার হওয়া বাধ্যতামূলক, অর্থাৎ ভোটার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আমাদের এনআইডিটা ভোটার রেজিস্ট্রেশনের বাই প্রোডাক্ট। আমি সহজভাবে বোঝানোর জন্য বলেছি যে আপনার হাতে এনআইডি আছে মানেই আপনি কিন্তু ভোটার, বিকজ ইউ হ্যাভ দ্য বাই প্রোডাক্ট ইন ইউর হ্যান্ড।
সো আমাদের জন্য বাধ্যবাধকতা হচ্ছে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি। তো কেউ যদি এমনও থাকেন যে যিনি অতীতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন 2008 সালের পরে যে কোনো সময়, কারণ 2008 সাল থেকে আমাদের এই ছবিযুক্ত ভোটার তালিকা ইন্ট্রোডিউস হয়েছে। এর আগে বাংলাদেশে ছবিযুক্ত ভোটার তালিকা ছিল না, এর আগে হাতে লেখা ভোটার তালিকা ছিল। তো 2008-এর পরে কেউ যদি একবারও নিবন্ধন সম্পন্ন করে থাকেন, আপনার কাছে যদি এনআইডি নাও থাকে, আপনি ভোট দিতে পারবেন। সিম্পল উপায় হচ্ছে আপনি অনলাইনে যাবেন, আপনার সেই নাম্বারটা ইয়ে করে আপনি একটা এনআইডি, যেটাকে আমরা বলি যে ওই যে ল্যামিনেটেড এনআইডির যে এটা আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। সুতরাং আপনার হাতে যে একটা স্মার্ট কার্ড থাকতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক নয়। তাহলে বাধ্যতামূলক বিষয়টা হচ্ছে আইন অনুযায়ী ভোটার তালিকায় অন্তর্ভুক্তি। এখন আপনাদের কারো কারো কাছ থেকে প্রস্তাবনা এসছে যে ভোটার তালিকায় না থেকেও ভোট দেওয়া যায় কিনা। এটা হয়তো ভবিষ্যতে আমাদেরকে গবেষণা করে দেখতে হবে যে আমরা এটার জন্য কোনো ক্ষেত্র বা স্কোপ আমরা তৈরি করতে পারি কিনা। বাকি প্রশ্নগুলোর উত্তরে আমি আসি। ফিজিক্যাল ভোটের ব্যাপারে আমাদেরকে একজন প্রস্তাব করেছেন যে ইউকের মতো জায়গায়। জি হ্যাঁ, এটা হয়তো আমাদেরকে, আমরা এখন কিন্তু স্টেপ 1-এ আছি। ফার্স্ট থিং ফার্স্ট ইজ টু ইন্ট্রোডিউস দি আপনার আউট অফ কান্ট্রি ভোটিং। বাংলাদেশের প্রবাসী যে জনগোষ্ঠী আছে তার মধ্যে শতকরা 50% বেশি, অর্ধেকের বেশি আপনার মিডল ইস্টার্ন কান্ট্রিতে তারা আছেন। এবং এই দেশগুলোতে আপনারা জানেন যে গভর্নমেন্ট সিস্টেমটা কেমন, এবং সেই সব জায়গাতে সত্যিকার অর্থে আমাদের ওই সশরীরে হাজির হয়ে ভোট দেওয়ার কোনো স্কোপ নাই। যে কারণে আমরা মেজরিটি যেটা পারবেন না সেই প্রভিশনগুলো নিয়ে এখন ভাবছি না, কারণ এটার সাথে আরও কিছু বিষয় আছে। আমরা এবারের ভোটটাকে সিম্পল রাখতে চাচ্ছি যাতে করে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সশরীরে ভোটের সাথে অনেকগুলো লজিস্টিক প্রিপারেশন এবং পলিটিক্যাল আপনার প্রিপারেশন আছে। যে সশরীরে ভোট করলে আপনার সেখানে তাহলে আমাদের লজিস্টিক ডেপ্লয় করতে হবে, আমাদের মিশন অফিসগুলোর সক্ষমতা বাড়াতে হবে টেম্পোরারিলি, এবং তার পাশাপাশি ওখানে আবার বিভিন্ন ধরনের আপনার যেগুলো মেকানিজম আছে, পলিটিক্যাল মেকানিজম আছে, যেমন ধরেন এজেন্ট নিয়োগ করা ইত্যাদি ইত্যাদি, এইসব প্রশ্ন চলে আসবে এবং সময়ের ব্যাপার আছে। সো এইগুলো নিয়ে আমাদেরকে ভবিষ্যতে ভাবতে হবে যে দেশগুলোতে আপনার ইন পার্সন ভোটিং দেওয়া করা সম্ভব সেগুলোকে অ্যাজ অ্যান এক্সেপশন আমরা করাতে পারি কিনা। আমরা এবারের মতো আমরা একটা মোনো সলিউশনে আমরা যেতে চাচ্ছি। ভবিষ্যতে ইনশাল্লাহ মাল্টিপল সলিউশন হয়তো আমাদের জন্য প্রযোজ্য হবে। আমরা যেমন রাজনৈতিক দলগুলোকে বলেছিলাম যে দেখেন, প্রবাসী ভোটটা যেখানে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না সময়ের কারণে, সময় সংক্ষিপ্ত করার জন্য 3টা উপায় আছে। একটা হচ্ছে আমরা যদি ডেস্টিনেশন কান্ট্রিতে ব্যালট পেপারটা ছাপাতে পারতাম, ধরেন আমরা ইউকেতে যদি ব্যালট পেপার ছাপিয়ে ইউকেতে ভোট নিতে পারতাম, এটার পক্ষে আমরা তেমন কোনো সাড়া পাই নাই। বা আমরা যদি ইউকেতে ভোটটা গ্রহণ করে এমবেসিতে ভোট কাউন্ট করে আমরা যদি রেজাল্টটা নিয়ে আসতে পারতাম, তাও আমাদের সংক্ষিপ্ত করা যেত। এটার পক্ষেও আমরা সমর্থন পাই নাই। সত্যিকার অর্থে বলতে কি, গত 1.5 যুগে, বিশেষ করে অতীতের কথা না হয় নাই আনি, আমাদের আস্থা এবং আস্থার সংকটটা প্রকট রূপ ধারণ করেছে। সো আমাদেরকে এমন একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যে যেখানে অন্ততপক্ষে আস্থার ঘাটতি থাকবে না। আচ্ছা, নেক্সট জায়গাতে আসি, আমি আর ট্যানজেনশিয়াল কোনো ইস্যু নিয়ে আলোচনা না করি। পার্টির সমর্থকদের ভোট, যেসব রাজনৈতিক দলের আপনার কার্যক্রম করা আছে, এই মুহূর্তে নিষিদ্ধ আছে, তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন কিনা। পার্টির কার্যক্রম নিষিদ্ধ আছে, কোনো সমর্থকের কার্যক্রম নিষিদ্ধ নাই, সুতরাং তারা ভোট দিতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন যেটা এসছে এখানে যে, এবং এটা আইনগতভাবে এটাকে লিমিট করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় প্রশ্ন এসছে যে অনেক বিদেশি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বিভিন্নখানে ছড়িয়ে গেছেন কিনা। আমি আপনাদেরকে একটু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা এইগুলো প্যারালালি গবেষণা করে দেখছি র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে, এবং এই কাজটাও আমরা করছি যে এই যে অভিযোগগুলো আমাদের অতীতে এসছে, এই অতীতের অভিযোগগুলোকে কতটা সঠিক বেঠিক এবং থাকলে পারে কোন পর্যায়ে আমাদেরকে কাজ করতে হবে, সেইগুলো নিয়ে আমরা কাজ করছি। আপনাদেরকে শুধু বলি, এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে সর্বপ্রথম আমরা যে জিনিসটা হাতে নিয়েছিলাম সেটা হচ্ছে ভোটার তালিকাকে ঠিক করা। তার কারণ এই ভোটার তালিকা নিয়েও তো অনেক ধরনের ডিবেট ছিল, এবং আমরা এটা ঠিক করতে গিয়ে দেখলাম অন্ততপক্ষে বাদ পড়া ভোটারই আমাদের যোগ হয়েছে 45 লক্ষের কাছাকাছি।
যারা অতীতেই আপনার ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, কিন্তু এই ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তারা কোনোদিন নিবন্ধন সম্পন্ন করেন নাই, যেটা প্রবাসেও হয়েছে। প্রবাসেও অনেকে আপনার আগ্রহী ছিল না যে আমার নিবন্ধন হওয়ার দরকার কি, আমি তো ভোটই দিতে পারি না, যে কারণে আজকে এনআইডি নাই এবং নিবন্ধন কার্যক্রমটাও অসম্পন্ন রয়েছে। পাশাপাশি আমাদের তালিকা থেকে প্রায় 21 লক্ষ মৃত ভোটার আমরা পেলাম, যাদেরকে বাদ দিয়েছি। এখনো অনেক আছে আমরা জানি, এবং এটা আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তাদেরকে বাদ দেওয়ার ব্যাপারে। তো না, জি, আচ্ছা, নেক্সট একটা প্রশ্ন ছিল যে আপনার প্রবাসীদের জন্য এক্সেপশনস করা যায় কিনা। বেশ কিছু এক্সেপশনস কিন্তু অলরেডি ডান, তা না হলে কিন্তু এই ভোট করা সম্ভব ছিলই না। প্রথম এক্সেপশন হচ্ছে যে রেগুলার যে ব্যালট পেপার আছে সেখান থেকে আমরা বের হয়ে এসেছি। 2 নম্বর হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে ইভেন তফসিল ঘোষণার আগে থেকে। তফসিল ঘোষণার আগেই কিন্তু আউট অফ কান্ট্রি ভোটিং রেজিস্ট্রেশন আমরা শুরু করব, তা না হলে আমরা এটা সম্পন্ন করতে পারবো না। এবং আপনি ভোট দিচ্ছেন ভোটের আগে, সো এইগুলো কিন্তু এক্সেপশন। এখন আপনারা যে এক্সেপশনটার কথা বলছেন সেটা নিয়ে আমি আগে আলোকপাত করেছি, যে ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত না হয়েও আমি অন্য কোনো ডকুমেন্টের অথরিটিতে ভোট দিতে পারি কিনা। আমার মনে হয় এই ইলেকশনে আমাদের জন্য স্কোপটা ভেরি লিমিটেড। এই ইলেকশনে আমরা এটা নিয়ে আর ভাবার সুযোগ নেই। ভবিষ্যতে আমরা হয় আমাদেরকে সবাইকে রেজিস্ট্রেশন সহজীকরণ করতে হবে, আর তা না হলে আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। আর রেজিস্ট্রেশন সহজীকরণের ব্যাপারেও আমরা আলাপ আলোচনা করছি। বিশেষ করে যারা নতুনভাবে পাসপোর্ট পাচ্ছেন, ই পাসপোর্ট যারা পাচ্ছেন, মেশিন রিডেবল পাসপোর্ট যারা পাচ্ছেন, তারা তো একটা বায়োমেট্রিক্স দিয়ে এটা পাচ্ছেন। এই বায়োমেট্রিক্সটাকে ব্যবহার করে মাঠ পর্যায়ে ভেরিফিকেশন সম্পন্ন করে আমরা এনআইডি ভবিষ্যতে দিতে পারি কিনা, এটা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের আলাপ আলোচনা চলছে। আশা করি আমরা যারা নতুনভাবে যারা আপনার মেশিন রিডেবল পাসপোর্ট পেয়েছেন তারা ভবিষ্যতে পেয়ে যাবেন। আর এটা ইন্টারডিপেন্ডেন্ট, তো বর্তমানে আবার যারা মেশিন রিডেবল পাসপোর্ট পাচ্ছেন এরা আবার দেখা যাচ্ছে তারা এনআইডিও আগে থেকেই তাদের পজিশনে আছে। সো ইট ইজ বোথ ওয়ে আর কি। তো যাই হোক, আমরা এটাকে সহজীকরণের জন্য যাতে বাংলাদেশের ন্যাশনাল যে কোনো ডাটাবেজে তার যদি বায়োমেট্রিক্স থেকে থাকে সেইটাকে আমরা ব্যবহার করে যাতে আর একটা কাজ সহজ করতে পারি সেই চেষ্টাটা করছি। আমাদের অন্যতম একটা লিমিটেশনের জায়গা হচ্ছে আমাদের জন্ম নিবন্ধন। বাংলাদেশে তো আপনার এই নিবন্ধন প্রক্রিয়া সবকিছু শুরু হয়েছে 2008-এর পর থেকে। এর আগেও তো অনেকে বাইরে প্রবাসে বাস করেছিলেন, তারা তো এরকম ভাবে সেইভাবে হয়তো সময়ও পান নাই, অতটা সচেতনও ছিলেন না কাজগুলো সম্পর্কে। প্রবলেম হচ্ছে এবং আমাদের এই প্রবলেমটাকে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। একই দিনে এনআইডির কাজটা সহজ করা যায় কিনা, একজন বলেছেন যে একদিনে এমবাসিতে গিয়ে কাজ করা যায় কিনা। আমাদের প্রত্যাশা হচ্ছে একদিনেই সম্পন্ন করা। কেন এটা করা যাচ্ছে না, আমি আমাদের ডিজি মহোদয় আছেন এখানে, তাকে আমি অনুরোধ করবো এটা খুঁজে বের করার, যাতে একদিনেই সম্পন্ন করা যায়। এবং আপনাদেরকে যেমনটা বললাম, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা যদি কোনো একটা মেকানিজম বার করতে পারি যে আপনাদেরকে ওখানে হাজির না হয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে যদি পুরো কাজটা সম্পন্ন করতে পারি, তাহলে তো আমাদের টার্ন আউট এবং রেসপন্স আরো অনেক বেশি হবে। যাই হোক, আমি এই পর্যন্ত কথা বলে থামি। আরো যদি কোনো প্রশ্ন বা প্রস্তাবনা থাকে সেগুলো একটু শুনে নিই। বর্তমানে আপনার কাছে যদি শুধুমাত্র বাংলাদেশি জন্ম নিবন্ধন থাকে, অনলাইন জন্ম নিবন্ধন, এবং আপনার পিতা মাতার এনআইডি থাকে, তাহলে কিন্তু আপনি ভোটার হতে পারবেন। ইভেন আপনার পাসপোর্ট যদি আউটডেটেড হয়, আপনার যদি মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট হয়, কোনো সমস্যা নাই। বাকি 11টা যে রিকোয়ারমেন্ট আছে বাকিগুলো হচ্ছে সব অপশনাল। আপনার ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে ইউ নিড একটা জন্ম নিবন্ধন দরকার, আপনার অনলাইন জন্ম নিবন্ধন, আর আপনার পরিচয় নিশ্চিত করার জন্য আপনার পিতামাতার এনআইডি, অথবা তাদের আপনার যদি তারা জীবিত না থাকেন তাদের সেই সময় যদি এনআইডি না থেকে থাকে তাদের ডেথ সার্টিফিকেট। এটা হলেই কিন্তু হতে পারছেন। আর আমরা প্রবাসীদের জন্য এটা সহজ করেছি এই জন্য যে আপনারা এখানে আবেদন করার পরে এটা মাঠ পর্যায়ে একটা ভেরিফিকেশনে যায়। আমরা এই কমিশন দায়িত্ব গ্রহণ করার পরে আমরা নিয়েছি যে মাঠ পর্যায়ে যেহেতু আমি ভেরিফিকেশন করছি, এখানে যদি 2-1 অন্য ভিন দেশি লোকও অ্যাপ্লিকেশন করে ফেলে, আমি তো এটা মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের সময় বাদ দিতে পারবো। তাহলে আমরা বাকিদেরকে কষ্ট দিব কেন? তো আপনাদের জন্য কিন্তু এখন নিবন্ধন প্রক্রিয়া অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে। 20 আগস্ট 2025-এর যে সার্কুলারটা আমাদের আছে, আমি আশা করব যে আমাদের ডিজি এনআইডি আমার পাশেই আছেন,
মিশন অফিসগুলোর সাথে আলোচনা করে যে কোনোখানে যদি ওয়েবসাইটে এখনো যদি এটা পোস্ট করা না হয়ে থাকে এটা যেন থাকে, আর আরো দরকার হলে আমরা আরো ক্লিয়ার করে দেবো ল্যাঙ্গুয়েজটা, যাতে করে কারো বুঝতে অসুবিধা না হয় যে আপনার নিবন্ধন প্রক্রিয়া অত্যন্ত সহজ, ইউ নিড অনলি দিস টু থিংস, বাকিগুলো হচ্ছে অপশনাল। আচ্ছা, এখন প্রক্রিয়াটার মধ্যে কিছু বিলম্ব হচ্ছে, এটা আপনারা যেমনটা আমরাও বলেছি আপনারাও আইডেন্টিফাই করেছেন। আমাদের জনবলের স্বল্পতা আছে, টেকনিক্যাল জনবলের, আর পাশাপাশি আমাদের মাঠ পর্যায়ের ভেরিফিকেশনের জন্য একটু সময় দিতে হয়। তো যে কারণে এটা আমাদেরকে একটু সময় দিতে হচ্ছে। অনলাইন ভোটিং এর ব্যাপারে কেউ একজন বলেছেন, অ্যাকচুয়ালি অনলাইন ভোটিং নিয়ে আমরা এখনো বলতে পারেন যে প্রস্তুতি পর্যায়ে আছি। এটা কবে হবে, কি হবে না হবে, এই নির্বাচনে তো হবেই না, ভবিষ্যতে আমরা একটা ট্রায়াল পর্যায়ে পৌঁছাতে চাচ্ছি, এবং এটা বেসড অন গ্লোবাল এক্সপিরিয়েন্স। আমি শুধু দেশের নামগুলো উল্লেখ করি যারা অনলাইন ভোটিং চালু করে ফেরত গেছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডিফিকাল্টিটা কোথায়। অস্ট্রেলিয়া, জাপান, রোমানিয়া, জার্মানি, আপনার স্ক্যান্ডিনেভিয়ান দুটো কান্ট্রি, এরা ফেরত গেছে। তার মানে তারা কিন্তু যথেষ্ট ডিজিটালি অ্যাডভান্স কান্ট্রি, তারপরেও তারা এটা ডিফিকাল্টির জন্য তারা এখান থেকে ফেরত গেছে। যে কারণে আপনার ইউ থেকে এবং ইউএনডিপি থেকে আমাদেরকেও বলা হলো যে আপনারা একদম নোবেল এই জিনিসটা নিয়ে বেশি দূর এগিয়েন না, কারণ গ্লোবাল এক্সপিরিয়েন্সটা ভালো না। তো যদি গ্লোবালি আপনার অ্যাকসেপ্টেড একটা অফ দ্য শেলফ মেকানিজম থাকতো, আমরা এটা ইনস্টল করে দিতাম রেডিলি, তাহলে তার এটা আমার মানে উদ্ভাবনেরও দরকার নাই। সো দিস ইজ ওয়ান থিং যেটা নিয়ে আমার মনে হয় দেয়ার ইজ এ গ্লোবাল ডিমান্ড, আই এম শিওর দেয়ার উইল বি এ সলিউশন কামিং ফরওয়ার্ড। যেমন একটা সিম্পল লজিক দাঁড় করানো হয় যে আমি যদি ক্রেডিট কার্ডে বছরের পর বছর ট্রানজ্যাকশন করতে পারি উইদাউট এনি ফ্ল, আমি একটা ভোট কেন দিতে পারবো না? বাট বাস্তবতা হচ্ছে এখনো পর্যন্ত এই সলিউশন দাঁড় করানো সম্ভব হয় নাই, গ্লোবালি অ্যাকসেপ্টেড সলিউশন দাঁড় করানো সম্ভব হয় নাই। অনেকগুলো দেশ ছোট ছোট লেভেলে স্মল জনগোষ্ঠীকে টার্গেট করে ট্রায়াল করছে, অ্যাডভান্স কান্ট্রিও আছে এর মধ্যে, আমাদের রিজিয়নের মধ্যে ফিলিপিন্স আছে, আরো দুই একটা কান্ট্রি আছে যারা করছে। তো দেখা যাক আমরা কোথায় যেতে পারি, আমরাও এটা নিয়ে ট্রায়াল শুরু করছি। আচ্ছা, নেক্সট আরেকটা বিষয় এসেছিল, ভোট নষ্ট হবে কোনটা? শুধুমাত্র প্রবাসী ভোটটা নষ্ট হবে। তার কারণ আপনার এখানে যদি লাস্ট মুহূর্তে কেউ তাদের প্রার্থীতা ফেরত পান, তখন কিন্তু বাংলাদেশে ভোট অনুষ্ঠান হয় নাই, সুতরাং বাংলাদেশি ভোট নষ্ট হওয়ার কোনো সুযোগই নাই। সে কেউ প্রার্থীতা ফেরত পেলে শুধুমাত্র আমাদেরকে হয়তোবা নতুন করে ব্যালট পেপারটা আবার ছাপাতে হবে, বাংলাদেশের ব্যালট পেপারটা। প্রবাসী ভোটটা নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে, ওই কনস্টিটিউয়েন্সির প্রবাসী ভোটটা নষ্ট হবে। তারপরেও এটা যাতে কম হয় সেটার জন্য যা যা এক্সারসাইজ করা দরকার সেগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। তারপরে বিচার এবং বিচার বিভাগ তো তার নিজের গতিতে চলবে, সেটার উপর তো আমাদের কোনো প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই। আপনাদের অবগতির জন্য বলি, বর্তমানে তো আমাদের সেবাটা 10টি দেশে আছে, অতি শীঘ্রই এটা ইউএসএ সহ 11টা দেশে সম্প্রসারিত হচ্ছে। আমাদের তালিকার মধ্যে আছে মোট 40টি দেশ, এর মধ্যে ইউরোপেরও বেশ কয়েকটি দেশ আছে। আমরা যেটা বললাম আপনাদের অবগতির জন্য, যে আমি ব্যক্তিগতভাবে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিং করেছি, আমাদের সিনিয়র সচিব সহ, এবং আমরা অতি দ্রুত এই 40টা দেশে আমাদের সেবা সম্প্রসারণ করতে চাচ্ছি। তিনিও নীতিগতভাবে আমাদের সাথে সম্মত হয়েছেন যে এইসব জায়গাতে এক্সিস্টিং জনবল দিয়ে সম্ভব নয়, আমাদেরকে টেকনিক্যাল জনবল ডিপ্লয় করতে হবে। বাট ইউ আন্ডারস্ট্যান্ড যে দিস প্রসেস নিড সাম টাইম, এটার সাথে ফিনান্সিয়াল ইমপ্লিকেশন আছে, ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশনের ব্যাপার আছে। তবে আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। ভালো কথা হচ্ছে নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে এক জায়গায় এসে পৌঁছেছি আমরা, যে না এই কাজটা করা দরকার এবং এটা আমাদেরকে করতে হবে। তদুপরি আমি একটা জিনিস বলি আপনাদেরকে, আমাদের সকল মিশন অফিসগুলোকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে তারা তাদের এক্সিস্টিং কাজের উপরে এই অতিরিক্ত লোডটা নিয়ে সেবাটা দিয়ে যাচ্ছেন। যদিও বা সেবার মান উন্নয়নের জন্য, ত্বরান্বিত করার জন্য আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে এবং আমরা সেদিকে ইনশাল্লাহ এগোচ্ছি। নো ভিসা রিকোয়ার্ড এর ব্যাপারে আপনারা একটা পয়েন্ট বলেছেন। আনফরচুনেটলি বাংলাদেশের আইন ডাজ নট পারমিট যে এনভিআর দিয়ে কাউকে ভোটার তালিকায় আপনার নিবন্ধিত করা, এটা সম্ভব হবে না।
unless there is a major change in the provision. আর তো আমার মনে হয় I addressed all the points. আমি জানি না if there is another cycle of question, otherwise যদি to consider them as our partner, please be associated with us directly or through the committee. যে ইউজুয়াল পলিটিক্যাল যে আমাদের এলবো স্পেসিংটা আছে সেটা যেন কোনোভাবে আমাদের এই প্রবাসী ব্যালট ব্যবস্থাটাকে যেন ক্ষতিগ্রস্ত না করে, এটা আপনাদের প্রতি আমাদের একটা অ্যাপিল থাকবে, আপনারা নিশ্চিত করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্যালটগুলো যেন গোপনীয়তা রক্ষা হয়, সেটা যেন আমরা সবাইকে উৎসাহিত করি এবং সেইভাবে সচেতন করি যাতে করে কোনো ফলস সার্কুলেশন, এই দলের পক্ষে সব ভোট যাচ্ছে, এই যে ছবি অমুক তমুক, এইগুলো যাতে না হয়, আমরা যেন এটাকে যেন বিতর্কিত না করি, এটা আমাদের সবার আমানত। আমি এই অ্যাপিলটা আপনাদের কাছে রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।